ধন্যবাদ। ধন্যবাদ আরাফাত রহমানকে। তো উনি কাজী মশিউর রহমানের কাজ এবং চিন্তার জায়গাগুলোকে একটু বিস্তারিত ভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তো আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবিয়া হক। তো ওনাকে স্বাগত। এই পর্যায়ে আমরা ইতে চলে যাব সরাসরি। আমাদের সেই বক্তা হচ্ছে সৈয়দ নিজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো উনি দীর্ঘদিন আসলে মানে কাজী মশিউর রহমানের সাথে এক ধরনের মানে সহকর্মী বলা যায়, মানে পেশাগত জায়গা থেকে না হলে চিন্তাগত জায়গা থেকে। তো সেই জায়গা থেকে উনি আসলে আলোচনা করবেন। তো, স্যার। আহ ধন্যবাদ তানভীর। ওই যে মানে ওই যারা জুমে আছেন এবং হচ্ছে যে অনলাইনে দেখছেন সবাইকে শুভেচ্ছা। এবং আহ মানে মোটামুটি যে মশিউর রহমান যে আমাদের মধ্যে অনুরণন সৃষ্টি করতে পেরেছেন তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এখনো তাকে নিয়ে আলাপ করছি কি প্রায় বহু বছর পরেও, এবং হচ্ছে প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে। তো আজকে যারা আলোচনা করেছেন তাদের অনেকেই সরাসরি হচ্ছে মশিউর রহমানের স্টুডেন্ট, সম্ভবত আর কি, যে আখি আক্তার এবং মনিরা ইসলাম। পাশাপাশি স্যার শহীদুল ইসলাম স্যার আর কি যেই আমাদেরকে যে সময় দিয়েছেন, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আর এছাড়া তো ওনার মশিউর রহমানের যে ওই সহকর্মী হাবিবুর রহমান, সুকান্ত বিশ্বাস এবং আরাফাত রহমানও আলোচনা করলেন। তো আমার আসলে এই আলোচনার দীর্ঘ আলোচনার পরে আসলে যে খুব একটা যে ব্যাপক জিনিস যে সংযোজন করার আছে তা না, বাট কয়েকটা বিষয় কি আমার মনে হয় যে একটু ওই হয়তোবা আমি যেভাবে আর কি যে ওই মশিউর রহমানের সাথে আমার একটা যোগাযোগ তৈরি হলো, এবং আমাদের অনেক ধরনের একটা পরিকল্পনা ছিল আর কি যে, এবং সেই পরিকল্পনাগুলো খানিকটা তার মৃত্যুতে বিপর্যস্ত হয়েছে। এই বিষয়ে তো কোনো মানে আহ বলার অবকাশ রাখে না, এটা তো অবশ্যই। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে আহ ওই ওই আমার জন্য আর কি যে খুবই শকিং ঘটনা ছিল আর কি যে তার মৃত্যু আর কি যে আমাকে যে সময় আমি সময় দেশের বাইরে নিউজিল্যান্ডে আর কি, তখন ওই সম্ভবত আমি এখনো মনে করতে পারছি না যে কে আমাকে মেসেজ করে, সম্ভবত শাহিন খান মনে হয় মেসেজ করে জানিয়েছিল যে ওই হচ্ছে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এবং শরীর অবস্থা ভালো না। আমি সাথে সাথে তারপর হচ্ছে যে হাবিবকে ফোন দিই, এবং একটু আগে হাবিব বললেন ওই যে তার মাধ্যমে আর কি যে ওই যে তাকে সম্ভবত শেষবারের মতো আমার একটা দেখার সুযোগ হয় আর কি। তো মশিউর রহমানের সাথে আমার যোগাযোগটা হচ্ছিল আমি আহ দেশে যে সময় ফিরে আসলাম আর কি, এবং জাহাঙ্গীরনগরে যে সময় যোগদান করলাম, তখন ওই কিছুদিন আমি ব্রেকে পড়িয়েছিলাম, যে ওই অ্যাডজাংক্ট হিসাবে। আহ তো তখন যেটা হচ্ছে যে আহ মশিউর রহমান মাঝে মাঝে যে টার্কের যে ক্যাম্পাসটা আছে সেখানে আসতো, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে কিসে ওই যে, এবং তার সাথে আমার পরিচয় হইতেছে যে সম্ভবত ওই যে কিসের মধ্যে লুবনা জেবিন, যে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক আর কি, তার মাধ্যমে আর কি। তো শুরু থেকেই অদ্ভুত একটা সম্পর্ক জায়গাটা তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে আমাদের অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং এর একটা মিলের জায়গা ছিল আর কি। এবং অনেকটা বলতে পারেন সেটা হচ্ছে যে থাকে না যে খুবই হঠাৎ করে খুঁজে পাওয়া, বুঝতে পেরেছেন, সমমনা লোক। এবং ওই সময় আমি অন্যদিকে যেটা হচ্ছে যে একটা ওই যে তত্ত্ব আন্দোলন আমরা জাহাঙ্গীরনগর থেকে শুরু করছি, যেটা আস্তে আস্তে আর কি যে জাতীয় পর্যায়ে যাচ্ছে, সেটা বিউপনিবেশন। এবং মশিউর রহমানেরও ব্যাপক বিউপনিবেশন নিয়ে আগ্রহ আর কি। তো ফলে এই থেকেই আর কি যে আসলে এক ধরনের যে যাত্রা শুরু আর কি। পাশাপাশি যেটা হলো যে এক ধরনের ফ্রিকুয়েন্টলি আর কি যে দেখা সাক্ষাৎটা শুরু হলো এরপরে। মূলত আমার যতটুকু মনে পড়ে ওই যে আমি বাইরে ছিলাম মাঝখানে 2017-18 দিকে মনে হয়, 17 শেষের দিকে মনে হয়, এবং 18 দিকে আবার ফিরে আসছি দেশে। তো তখন আমি যে সময় শান্তিনগরের এই দিকে থাকতাম, শামজির আহমেদেরও বাসায় এদিকে, এবং পাশাপাশি হচ্ছে যে মশিউর রহমানেরও যে ঢাকা আসলে আসলে শান্তিনগরে থাকতো আর কি। তো এই আমরা তিনজন মিলে আর কি যে ওই ওই সময় মালিবাগের ফ্লাইওভারটা সমাপ্ত হয়নি, আমরা হেঁটে হেঁটে, যেহেতু ঢাকায় হাঁটা তো খুবই কঠিন, ফুটপাত নাই,
তো ফ্লাইওভারটা যেহেতু সমাপ্ত হয় নাই, আমরা হেঁটে হেঁটে এটার উপর দিয়ে উঠতাম, ধুলাবালিটা একটু কম থাকতো, এবং বৈচিত্র্যময় বিষয় নিয়ে আলাপ আলোচনা আর কি। এবং অদ্ভুত সব পরিকল্পনা কি যে কে কিভাবে, মানে যে কি কি কাজ করা যায়, কারণ আমাদের তো ওই দীর্ঘকাল ধরে একটা পরিকল্পনা নিয়ে কাজ করছি। তো এবং আমরা এক ধরনের স্বপ্ন দেখি, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের এক ধরনের আর কি, যে নতুন ধরনের বাংলাদেশের ইমাজিনেশনটা কেমন হতে পারে, মানে। এবং ওইটার একটা ফরমেটিভ পিরিয়ডও ছিল ওই সময়, এবং আমরা এটা বুঝি যে এটা একজন দুজনের কাজের মধ্যে দিয়ে হবে না, এটা অনেক লোকের কাজ লাগবে, যার যার এক্সপার্টিস থেকে লাগবে। এবং তখনই হয়তো বা অনেকগুলো প্রস্তাবনা আসতে পারে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন আঙ্গিকে আর কি। আর আমাদের যেহেতু এটা লেন্সের জায়গা ছিল, যে বিপণিবেশন, তো তখন ওই সামজির ওই সময় মানে যে, যে তোমরা ওই যে বিভিন্ন কে কোন টপিকে কাজ করবেন, সেটা তো তখন হইতেছে সামজির, মানে যে পুলিশ নিয়ে এবং পুলিশের এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করছে। এক্স্যাক্টলি এই সময় আমার মনে আছে, সেটা হচ্ছে যে মশিউর রহমান আমাদের আমলাতন্ত্র নিয়ে অনেক ধরনের জটিলতা সংকট, এবং আমরা দেখেছি যে আমাদের অনেকগুলো সংকটের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রের এক ধরনের মানে যে অ্যানালাইসিস দরকার, তার বিকল্প ইমাজিনেশন এবং ব্যবস্থাপনা কেমন হতে পারে, এই নিয়ে এক ধরনের আলাপ দরকার আর কি। ওই সময় মশিউর রহমান বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে যারা আমলাতন্ত্র নিয়ে কাজ করেছে এবং বাইরে, তাদের বইটই জোগাড় করে এক ধরনের একটা রিডিং তৈরি করা, এবং আমাদের এই সময় রেগুলার আলাপ আলোচনা চলছে আর কি। তো এই সময়টা দীর্ঘ সময় আর কি যে অতিবাহিত হচ্ছে, এর মধ্যে যেটা হচ্ছে যে ওই যে ভাইস চ্যান্সেলরকে নিয়ে আমরা অনেকেই আলাপ করছি আর কি। এবং এটা অনেকটা কি যে আমাদের এটা, মানে আমার এই ভাইস চ্যান্সেলরের নামটা মনে থাকে না কোনো এক অদ্ভুত কারণে। হাবিব, একটু নামটা কি বলবা, মানে যে, অথবা কেউ কি এই নামটা মনে আছে? আরাফাত রোহান। খন্দকার নাসির উদ্দিন। ইয়েস, খন্দকার নাসির উদ্দিন নাকি। উনি সম্ভবত হচ্ছে যে মানে কৃষি ইউনিভার্সিটির, মানে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন নাকি। জি। এবং সেই সূত্রে এখানে আসা। তবে মানে ওনার সম্ভবত যে আরেকটা পরিচয় ছিল, সেটা হচ্ছে মানে সম্ভবত শরীফা নামুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য। এবং মানে এখানে অনেকেই আছেন যারা আসলে মানে যে আরাফাত থেকে শুরু করে শামজির অথবা হচ্ছে যে মুন্না, তারা অনেকেই মানে যে এক ধরনের আন্দোলনও করেছিলেন ওই যে শরীফা নামুল কবিরের বিরুদ্ধে। ওনার সম্ভবত কোনোভাবে আত্মীয় আর কি। তো ভাইরা স্যার। ভদ্রলোক, ও ভাইরা, হ্যাঁ। তো ভদ্রলোক মানে যে আমি প্রায় সময় বলি যে আমার ওই যে বর্ধিত যে নতুন বিশ্ববিদ্যালয়ের যে মানে ওই বইটা একে বর্ধিত করছি আর কি, তো সেখানে একটা চ্যাপ্টারের গল্পই শুরু করেছি ওনাকে নিয়ে আর কি। কিন্তু এক অদ্ভুত কোনো ওনার নাম মনে থাকে না, বাট হচ্ছে ওনাকে নিয়ে। সেটা হচ্ছে যে এই কিছুক্ষণ আগে ওই যে হাবিবুর রহমান বলছিলেন, সেটা হচ্ছে যে মানে ওই মানে যে আমি তো আগের প্রিটেক্সটে জানতাম না কিভাবে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে, এবং তারপরে হচ্ছে যে ওই যে বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তৃতা। এর আগে বাংলাদেশ অনেকগুলো ইউনিভার্সিটিতে আমার এই বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছিল। তো যে সময় গোপালগঞ্জে গেলাম, আমার মনে আছে সেটা সম্ভবত ওই সময় ওই যে কনফারেন্স রুমটা অথবা সেমিনার রুমটা মনে হয়নি, তখন এটা ক্যান্টিনে হয়েছিল আর কি। প্রচুর লোক, কয়েকশো লোক মনে হয় যতটুকু আমার মনে পড়ে। এবং ভাইস চ্যান্সেলর নিজেও ছিলেন, এবং ইংলিশ বিভাগের প্রোগ্রাম আর কি, যে আজকে যারা আছেন তারা সবাই এখানে ছিলেন, পাশাপাশি মশিউর রহমানও। এবং তাদেরই আয়োজন করা ইংলিশ বিভাগের আর কি। তো তখন মানে দীর্ঘক্ষণ এই যে আমাদের প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয় কি কি সংকট, এটা যে ঔপনিবেশিক ধাঁচের, এবং এটা শুধু যে মানে জ্ঞানকাণ্ডে সংকট না, ইভেন হচ্ছে যে স্থাপনায় যে সংকট, যে বিষয়গুলা উঠে আসলো আর কি, যে এগুলো থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করা পড়বে, এবং কেন আমাদের একদম ট্রান্সফরমেশন দরকার, এবং মানে স্থানীয় সমস্যা আর কি অ্যাড্রেস করে আমাদের কিভাবে জ্ঞানকাণ্ড নির্মাণ করা যায়, এই বিষয়গুলো আলাপের শেষে প্রায় মনে হয় সম্ভবত ঘন্টা খানেক পরে উনি, মানে লম্বা বক্তৃতা ছিল, শেষ করার পরে ভাইস চ্যান্সেলর পুরো বক্তৃতাই শুনেছিলেন, এবং উনি এসে বললেন যে বিশ্ববিদ্যালয়ে তো সময়মতো ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, ছেলেমেয়েরা পাশ করে যাচ্ছে এবং তাদের চাকরি হচ্ছে, তাহলে আর বিশ্ববিদ্যালয়ে বিপণিবেশন কি কেন দরকার, সবই তো ঠিকঠাক চলছে। তো এইটা আমি কখনো মানে যে ভুলতে পারি না, দুটো কারণে। যে আমরা প্রায় সময় কথা বলি, যে সেটা হচ্ছে যে উপনিবেশায়ন অথবা জ্ঞানকাণ্ড যেটা করে, সেটা হচ্ছে একটা দৃষ্টিভ্রম তৈরি করে, যে স্থানীয় সমস্যাগুলোকে আমাদেরকে আসলে মানে দেখতে দেয় না। তো একজন উপাচার্যের সমস্যা কত গভীর হলে সেটা হচ্ছে যে উনি কোনো ধরনের সমস্যাই দেখছেন না এই প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিতে, অথচ মানে যে গোপালগঞ্জের মতো যে কোনো এই ইউনিভার্সিটিতে গেলে আমরা দেখতে পাই অনেক ধরনের সংকট, এবং বাংলাদেশের ইউনিভার্সিটিতে সংকটের কোনো অভাব নাই, যে এটা ফলে মানে উনি কোনো কিছু দৃষ্টিগোচর হচ্ছে না।
এটা হতে পারে ওনার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, বাট একটা সেম টাইমও কখনো মনে হতে পারে যে এটা ওনার কাছে হয়তো দৃষ্টিগোচরই হচ্ছে না সমস্যাগুলা। অর্থাৎ আমাদের এই শিক্ষা ব্যবস্থার যেই সংকট, আরাফাত কি কিছু সংযোজন করতে চাচ্ছ? মানে স্যার একটু জাস্ট এই কথাটা একটু যুক্ত করতে চাচ্ছি যে উনি মনে করতেন যে আপনি যদি বছরে জুন মাসের মধ্যে প্রথম সেমিস্টার এবং ডিসেম্বরের মধ্যে পরের সেমিস্টার শেষ করে রেজাল্ট পাবলিশ করে ফেলতে পারেন, তো সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সফলতা। এর বাইরে আসলে কোনো সফলতা আর অন্য কোনো কিছুর দরকার নেই, মানে এটাই সবচেয়ে বড় সফলতা আর কি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। না, নির্দ্বিধায় এটা একটা খুব এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি, বাট আমরা জানি যে প্রাইভেট ইউনিভার্সিটি সম্ভবত সেমিস্টার শেষ হয়ে পরীক্ষা নেওয়া হয়, মূল্যায়ন শেষ হয়, এতে করে যে খুব গুরুত্বপূর্ণ জ্ঞানতাত্ত্বিক কোনো সংযোজন বাংলাদেশের জ্ঞানকাণ্ডে হয়েছে বলে তো মনে হয় না। বাট এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট আর কি, বাট এটা খুবই লিমিটেড আর কি, যে একজন প্রশাসকের এতটুকু অন্তর্দৃষ্টি থাকলে খুবই সংকট। আর আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় বলছিলাম যে গত 15-20 বছরে যারা উপাচার্য হয়েছেন একটা বড় সংখ্যক লোকজনকে দেখার সুযোগ হয়েছিল, এদের ন্যূনতম কারো বিশ্ববিদ্যালয় নিয়ে একটা বই পড়ার কোনো অভিজ্ঞতা নাই। ওনাদের বিশ্ববিদ্যালয় জ্ঞান হচ্ছে ওনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরবর্তী সময় বাইরে হয়তো বা অথবা দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে মানে উচ্চশিক্ষা নিয়েছেন, এবং হচ্ছে এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন বহু বছর ধরে। ফলে ওনারা মনে করেন যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওনাদের এক ধরনের চালানোর এবং দৃষ্টিভঙ্গি যথেষ্ট জ্ঞান আছে। কিন্তু বস্তুগত অর্থে যে বুঝতে পেরেছেন এই জ্ঞান যথেষ্ট না, এবং হচ্ছে যে সবকিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখা যায় না, তার যে অন্যান্য শিক্ষার যে মানে যে মাধ্যম আছে সেই মাধ্যমগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি, সেটা ওনাদের কাছে অনেক সময় দৃষ্টিগোচর হয় না। তো এই উপাচার্যের একটা খুবই ইন্টারেস্টিং যেটা আমি বলছিলাম, এটা আসলে মানে নাসিরউদ্দিন খন্দকার নাসিরউদ্দিনের এই সমস্যা যদি একা সমস্যা না, এটা হচ্ছে সামগ্রিক আমাদের দেশের যে উপাচার্যদের একটা বহিঃপ্রকাশ বা এক্সপ্রেশন। আমরা প্রায় সময় এই ধরনের উপাচার্য দেখি। ফলে উনি আসলে বহু উপাচার্যের একজন রিপ্রেজেন্টেশন এবং রিপ্রেজেন্ট করছে নাকি। যদিও আগে শোনা যায় অনেক মানে 2-3 দশক আগে অনেক উপাচার্যরা ছিলেন, ওনারা মানে অনেক করতেই অনেক প্রজ্ঞাবান ছিলেন। বাট আজকালকে আমরা গত 2-3 দশকে খুব একটা বেশি এই ধরনের মানে উপাচার্য আমরা দেখি নাই আর কি এখন। ফলে এই মশিউর রহমানের মতো লোকজন এবং হচ্ছে যে যারা আসলে কন্টিনিউয়াসলি এই বিশ্ববিদ্যালয়ের ধারণা, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের রোল, বিশ্ববিদ্যালয়ের কি করা উচিত, এটাকে যে সময় চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠিত ধারণাগুলোকে, তখন যে কোনো প্রশাসনের জন্য এটা বড় থ্রেট। আর সে যদি হয় সেটা হচ্ছে যে বিভিন্ন মানুষের মধ্যে এক ধরনের অন্যরণ সৃষ্টি করে, কিন্তু ভয়ঙ্কর জিনিস। মানে মানে যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা খুব ইন্টিমিডেটিং এবং হচ্ছে সিরিয়াসলি থ্রেট। এবং যেটা ওই যে আরাফাত রহমান একটু আগে বললেন, এবং আমার ধারণা এই গল্পগুলো আমি যে রাজীবের কাছে বহুবার শুনেছি, মানে তাকে অনেক যন্ত্রণা এবং বিড়ম্বনার মধ্যে দিয়ে যেতে হয়েছে, মানে যে ওই মানে গোপালগঞ্জে আর কি। এবং এক ধরনের স্ট্রাগল ছিল, অনেক তার অনেক কলিগরা সাথে ছিলেন, বাট সামষ্টিক করতে তাদের সবারও এক ধরনের আর কি যে স্ট্রাগল ছিল। এটা সামগ্রিক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মানে চিত্র। এখন এখানে একটা কয়েকটা বিষয় যে গুরুত্বপূর্ণ কেন মশিউর রহমান রাজীবরা খুবই গুরুত্বপূর্ণ এইসব, মানে যে নতুন যে ইউনিভার্সিটি গুলা হয়েছে। আমরা গোপালগঞ্জের অনেক সমস্যা দেখি, অনেক লিমিটেশন আছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে আমরা জানি যে যতগুলা নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গুলা হয়েছে, শাহজালাল এবং গোপালগঞ্জ অন্যভাবে কিন্তু স্ট্যান্ড আউট করে। মানে যে এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ধরনের শিক্ষক আসলে গোপালগঞ্জে থাকা। এবং এটা আমি তো মানে যে মানে বিভিন্ন কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়া পড়েছে এবং দেখেছি, এবং আমার ধারণা এখানে যারা আছেন এরা অনেকেই হয়তোবা গোপালগঞ্জের শিক্ষক, মানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ফলে মানে যে মানে যে মানে আত্মজের প্রশংসা খুব একটা বৌদ্ধিকভাবে কিছু সংযোজন করে না, বাট তারপরে আমার কাছে মনে হয় গোপালগঞ্জের একটা ওন ক্যারেক্টার আছে। এবং এইটা আমার কাছে মনে হয় মশিউর রহমান এবং যে তার ধারে কাছে যে শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ মানে যে ধন্যবাদ প্রাপ্তি আছে এই ক্ষেত্রে। কারণ এই ধরনের শিক্ষক না থাকলে আসলে আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি, এটা কখনো সম্ভব হতো না। এবং যে ধরনের শিক্ষার্থীও প্রডিউস হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে, এটা দুর্দান্ত। এবং আরেক জায়গায় আমরা পাই সেখানে হচ্ছে যে ভিন্ন কারণ আছে, শাহজালালে আমরা দেখেছি একই খানিকটা, বাট এই পরিস্থিতি হয়তো বা শাহজালালে চেঞ্জ হয়ে গেছে। গোপালগঞ্জে আমি বর্তমান পরিস্থিতি আর বলতে পারবো না, বাট আমার ধারণা এই মানে যে কিটা এখনো আছে আর কি। তো ফলে মানে এই ধরনের শিক্ষক খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি তো প্রায় সময় বলি যে মানে আমাদের এখানে অনেকেই যে বুদ্ধিজীবী, গণবুদ্ধিজীবী হওয়ার যে একটা কামনা থাকে আর কি, যে আমি তো বলি মশিউর রহমান শুধু বুদ্ধিজীবী অথবা গণবুদ্ধিজীবী অথবা হচ্ছে যে বিশেষজ্ঞ এই খাপের মধ্যে আসলে ফেলা উচিতই না। আমি লাস্ট টাইম যে সময় কিসে গিয়েছিলাম ওই যে গোপালগঞ্জে, সেখানে বলছিলাম আর কি যে আমি জ্ঞানাচার্য বলতে যা বুঝি মশিউর রহমান রাজীব সেই ধরনেরই লোক। এবং আমাদের দেশে আসলে প্রচুর এখন জ্ঞানাচার্য দরকার।
জ্ঞানাচার্য হচ্ছে দু ধরনের বিষয় আর কি, যে এই শব্দটা মূলত আমি ওই আজকে সকালে এই ছায়ানটের একটা আলাপে বলছিলাম। এটা একটা বিশেষায়িত শব্দ, যে শব্দটা আসলে এখন থেকে প্রায় 2500 বছর আগে ব্যবহৃত হতো এই এলাকার খুবই বিখ্যাত কিছু ব্রাহ্মণদের বিষয়, শ্রমণদের বিষয়, যারা এইখানে জ্ঞানই শুধু উৎপাদন করেননি, জ্ঞানের এক ধরনের ডিসিমিনেটও করেছেন। তার মানে বুদ্ধিজীবী হিসেবে যেটা হচ্ছে আমরা জানি যে সেটা হচ্ছে জ্ঞানকে ডিসিমিনেট করেন এবং এক্সপার্টরা জ্ঞান উৎপাদন করেন। ফলে এই যে মডার্ন সোসাইটির যে দুইটা অ্যাঙ্গেলিং তৈরি হয়েছে, লার্জলি মানে কনসেনসাস ফর্ম করা, যদিও মানে যে এই সাথে যে মানে ওই পাবলিক ইন্টেলেকচুয়াল বা গণবুদ্ধিজীবীর মধ্যে দিয়ে একজন পাবলিকের প্রতি যে মানে যে কমিটমেন্ট, কারণ বুদ্ধিজীবী আপনারা বুঝতে পারছেন সরকারেরও হতে পারে, এবং এই ধরনের রোল আমরা প্রায় সময় দেখেছি মানে গত 200-250 বছরে বিভিন্ন দেশে এই ঘটনাটা ঘটেছে। ফলে জনগণের পক্ষে যারা কথা এদেরকে আমরা প্রায় সময় যে যে গণবুদ্ধিজীবী বলে থাকি আর কি, মানে সেইটা আসলে যথেষ্ট না অনেক ক্ষেত্রে। কারণ হচ্ছে যে আমাদের আসলে একই সাথে জ্ঞান উৎপাদন এবং যে সেটা যে ডিসিমিনেট করা। তো মশিউর রহমান রাজীবের মতো লোক হচ্ছেন তারাই, যে যারা হচ্ছে যে এই ধরনের বোধ এক ধরনের মানে যে জায়গা থেকে দেখান। ফলে আমি প্রায় সময় বলি যে রাজীব হচ্ছে জ্ঞানাচার্য টাইপের লোক, এবং যারা হইতেছে এবং আমাদের দেশে প্রচুর এটা কি মানে প্রণয় রেখে বলছো নাকি? এটা তো আসছে ওটা দিয়ে। এই ধরনের মনে হয় যে প্রচুর জ্ঞানাচার্য আমাদের প্রয়োজন আর কি। যেটা 2 নম্বর একটা বিষয় আর কি, যে যেটা মানে একটু আগে যে এই মানে যে এই আর্কিটেকচার এবং ওই কিসের বিষয়ে যে আলাপটা হচ্ছিল আর কি, যে ওই কিসের সেটা হচ্ছে যে ওই আহ, যে ওই গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, ইভেন আপনি দেখবেন বাংলাদেশে যে যে পুরাতন এবং প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই পুরাতন এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়তে কিছু আর্কিটেকচারালি কিছু ইন্টারেস্টিং স্থাপনা আছে। মানে সেটা জাহাঙ্গীরনগর হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, অথবা রাজশাহী অথবা খুলনা হোক আর কি। নতুন বিশ্ববিদ্যালয়গুলো একদমই করা হয়েছে মানে যে এক ধরনের খোপ খোপ বিল্ডিং আকারে। তো আমি খুব বিস্মিত হয়ে এই অভ্যুত্থানের পরে যে সময় গিয়েছি, বিশ্ববিদ্যালয় বেশ কয়েক বছর হয়েছে, আমি দেখলাম অনেক জায়গায় ড্যাম ট্যাম হয়ে মানে ফাটল শুরু হয়েছে এবং হচ্ছে যে কিসের। তখন আমি একটা মাথায় একটা অদ্ভুত প্রশ্ন আসলো, সেটা হচ্ছে যে বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার নিজের এলাকার এটা বিশ্ববিদ্যালয়, এবং হচ্ছে ওনার নিজের বাবার নামে এই বিশ্ববিদ্যালয়টা ছিল। মানে সেটা হচ্ছে যে সেই জায়গায় মানে যে এই বিশ্ববিদ্যালয়টা একটা সিগনেচার ইউনিভার্সিটি হতে পারতো, যে আর্কিটেকচারালি, তারপর হচ্ছে যে জ্ঞানের ক্ষেত্রে এবং অন্যান্য জায়গায়। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যেটা হয়েছে যে এই যে টেন্ডারবাজি থেকে শুরু করে অন্যান্য জায়গাতে সেখানেও ছাড় দেওয়া হয়নি। তার মানে বোঝা যায় বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়তে কোনো তো দায়িত্ব একদমই থাকার কথাই না আর কি, যে রাষ্ট্রপক্ষের। বলে কেমন হতে পারে যে এই মানে সেটা আমরা অনুমান করতে পারি, এবং বর্তমানে এই যে নতুন বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো আর কি। তবে এটা কি শুধুই কি গোপালগঞ্জের সংকট? আমার কাছে একদমই মনে হয় না। আমি প্রায় সময় মনে হয় যে সেটা হচ্ছে বাংলাদেশের মানে এন্টার যে শহরগুলা থেকে শুরু করে আমাদের আরবান প্ল্যানিং থেকে শুরু করে ইউনিভার্সিটি গুলা, এরা বলা যায় হস্টাইল মানে আর্কিটেকচার অথবা হস্টাইল আরবান প্ল্যানিং। যেটা হচ্ছে আপনি ক্লাসে যাবেন, ক্লাস শেষ হবে, আপনি যে এই যে করিডোরে বের হওয়ার পরে যে আরাফাত রহমান যেরকম বলছিলেন, সেটা হচ্ছে যে মানে 3 জনের বেশি আসলে লোক জায়গা হয় না। ফলে যে ঘটনাটা হয় যে সেটা হচ্ছে আপনি নিচে নেমে আসবেন ঢাকা শহরে এরকম ইউনিভার্সিটি, সেটা হচ্ছে আপনি মানে যে কোথাও বসার তেমন একটা জায়গা নাই ইউনিভার্সিটির ভিতরে, যেগুলো বিল্ডিং শুধু এবং বিল্ডিং, এবং বসতে গেলে বুঝতেছেন খুবই হাতে গোনা লিমিটেড কিছু মানে যে বসার জায়গা আছে। সেটা হচ্ছে যে তখন আপনাকে কিসে থেকে বের হতে হয়, বিল্ডিং থেকে বের হতে হয়, ফুটপাতে আপনি হাঁটতে পারবেন না। পার্কে যাবেন, পার্কে আপনি বসতে পারবেন না কারোর সাথে। আপনি তখন বসার একমাত্র জায়গা কোথায়? রেস্টুরেন্ট গুলাতে, যেই কারণে শুধু সাত মসজিদ রাস্তায় দেখা যায় প্রায় 700-800 রেস্টুরেন্ট। মানে আমাদের এবং আমরা যেখানেই যাই যে খাবার এবং খাওয়ার যে এক ধরনের প্রবণতা আছে, একটা অদ্ভুত মাইন্ডসেট। বাইরে গেলে কিন্তু আপনি পার্কে এত লোকজন খাওয়া এবং খেতে হয় যে এই মাইন্ডসেট নাই, কিন্তু আমরা যেখানে যাই সেখানেই খেতে হয় এবং খাওয়ার যে ধারণাগুলা, এটার সাথে একদম হোস্টেল আরবান প্ল্যানিং এর একটা যুক্ততা আছে। পরে হচ্ছে আপনি রেস্টুরেন্টে খাবেন, আপনাকে এখানে বসতে দিবে না, সাথে সাথে হইতেছে যে আপনার হাতে খাওয়া শেষ হওয়ার সাথে সাথে বিল ধরিয়ে দিবে। আপনি বাসার ড্রয়িং রুমে বসবেন, আপনার বাবা মা আছেন, আত্মীয় স্বজন আছেন, ছেলে মেয়ে আছেন, তাদের সাথে বসে টিভি দেখার অত স্পেস নাই, আপনার বেডরুমে গিয়ে আপনি নিজের স্ক্রিনের মধ্যে আপনি দেখবেন। এই যে ক্লাসরুম থেকে পুশ করে দিয়ে একবারে বেডরুমে পাঠিয়ে দেওয়া, এটা হচ্ছে খুবই কৌশলী, এবং এইটা আসলে কাজ করেছে দুর্দান্ত ভাবে। সেটা হচ্ছে যে সংগঠিত হইলেই তো কি হয়, মানে আমাদের আইডিয়ার অ্যাসিমিলেশন ঘটে। আমাদের বুঝতে পারছেন যে মানে অপ্রাপ্তি গুলার বুঝতে পারছেন এক ধরনের একজনের কাছ থেকে আরেকজনের কাছে ত্বরান্বিত হয় এবং হচ্ছে আন্দোলন দানা বাঁধে। যে এক্স্যাক্টলি যে কারণে সেটা হচ্ছে যে আমরা জানি সেটা হচ্ছে যে ছবির হাট বন্ধ করে দেওয়া হয়েছিল ওই যে ওই ওই যে কিসে গণজাগরণ মঞ্চের পরবর্তী সময় যে আন্দোলনের।
এর কারণ হচ্ছে যাতে সংগঠিত না হতে, এবং এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে করা হয়েছে, জাহাঙ্গীরনগরে করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে কি কাজ করা হয়েছে বিভিন্ন স্তরে। এটা একটা প্যাটার্ন, যে প্যাটার্নের মধ্যে দিয়ে গিয়েছে, বাট এই প্যাটার্নটা ফেল করে গেছে। এবার যেটা হয়েছে সিম্পলি হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে। ফলে আমার ধারণা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভবিষ্যতে আরো ধরনের নজরদারি অলরেডি ছিল ডিএসএ অথবা মানে যে অন্যান্য জায়গা থেকে, সেই বিষয়গুলো আবার বলবৎ থাকবে। অন্যদিকে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মানে প্রাণ এবং প্রকৃতি এবং হচ্ছে যে মানে অলরেডি মানে যে এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক মানুষ কেন্দ্রিকতা, যেটা এনলাইটেনমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ মানে ধারণা। এবং মানে মূলত আজকালকে আমরা যেটা কি যে সেকুলারিজম যেটা বলে থাকি, এটা লার্জলি তিনটা জায়গা থেকে কনভেট করে থাকে। একটা হচ্ছে যে ফিলসফিক্যাল অ্যাঙ্গেল, একটা হচ্ছে লিগ্যাল অ্যাঙ্গেল, এবং আরেকটা হচ্ছে সাংস্কৃতিক অ্যাঙ্গেল। ফিলসফিক্যালি এটা হচ্ছে যে মানে নিউ হিউম্যানিজমের সাথে কানেক্টেড, যেটা হচ্ছে যে এইখানে মানুষ কেন্দ্রিকতা। এবং এই এনলাইটমেন্ট প্রজেক্টের একটা বাই প্রোডাক্ট হচ্ছে যে অ্যানথ্রোপোসেন্ট্রিজম, যদিও এটা নির্দ্বিধায় বলতে পারা যায় সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে গ্রিক ফিলসফি এই এলাকার কিছু কিছু ফিলসফি এই এলাকায়, যদিও এন্টায়ারলি সব স্কুলগুলো অ্যানথ্রোপোসেন্ট্রিক না। এবং হচ্ছে যে মানে যে সেমিটিক রিলিজিয়নের মধ্যে তো অ্যানথ্রোপোসেন্ট্রিজমের দুর্দান্ত প্রভাব আছে, এটা বোঝা যায় কি। সেইখান থেকে এটা যে বেরিয়ে আসা যে খুব গুরুত্বপূর্ণ, এই ভাবনাগুলোর এক ধরনের মানে যে ভাবনাটা পাওয়া যায় মশিউর রহমানের মতো আর কি। এবং রাজীবের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে যে বের হয়ে আসার মধ্যে আমরা যে কানেকশন বিল্ড আপ করা এবং তার সাথে যে অর্থনীতির সম্পর্কটা, এই আলাপগুলো তার আর কি আমি দেখেছি শেষের দিকের আলাপের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং লোকাল যেটা মানে আলাপের মধ্যে আসলো যে এই একটা গুরুত্বপূর্ণ জায়গা জড়েছিল আর কি, যে এই কিসের জায়গা থেকে আর কি। এখন আমি একটা বিষয় আর কি যে মানে মাঝে মাঝে যেটা ওই যে এই অ্যানথ্রোপোসেন্ট্রিজম এবং হচ্ছে যে আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলোর যে সংকটে, আমি কিছুদিন আগে জাহাঙ্গীরনগরের ওই যে নতুন কলা ভবনটা হবে, সেটা হচ্ছে কোথায় হবে, লেকের পাশে হবে নাকি যে ওই উপাচার্যের মানে যে নতুন উপাচার্যের যে প্রশাসনিক ভবন তার পিছনে হবে, এইটা নিয়ে ডিন উপাচার্য সহ একটা মানে এবং পিডিও সময় একটা মিটিং কল করা হয়েছিল। তো সেইখানে পিডি যে ছিলেন সে বলছে সেটা হচ্ছে যে মানে যে এই যে এখানে যে গাছগুলো আছে আসলে কাপাসিয়া থেকে শুরু করে অন্যান্য গাছগুলা, মানে আমরা জানি যে মানে বাংলাদেশে কিছু মানে যে 80-এর দশকে গাছ মানে ঢুকেছে, সেটা হচ্ছে যে ইকুইপটিক গাছ, যেটা আসলে কাঠও হয় না ফলও হয় না এই ধরনের জায়গাগুলো থেকে। এবং এই ধরনের গাছের প্রতি আমাদের দেশের এক ধরনের নেতিভাব আছে, তার কারণ হচ্ছে এটা আমাদের প্রকৃতির মধ্যে এক ধরনের মানে বুঝতে পারছেন ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আর কি। কিন্তু আমার আর একটা বিষয় আর কি সবসময় মনে পড়ে, সেটা হচ্ছে মানে যার কোনো মানে ইউটিলিটি নাই, যে কাঠ দেয় না, যে ফল দেয় না, মানে যে যে মানে যে তার কি বেঁচে থাকার অধিকার নাই। মানে যে আমরা যদি সব সময় ইউটিলিটির জায়গা থেকে দেখি, যেমন আমরা অনেকেরই যে সময় আমাদের বয়স হয়ে যাবে, আমাদের তো হয়তোবা থাকে না ওই তাৎপর্য এবং ইউটিলিটি থাকবে না, তখন আমাদের কি কি করা উচিত, যে সেটা হচ্ছে থাকে না এই সোসাইটি থেকে কি সরিয়ে ফেলা উচিত। আমি পিডিকে এই প্রশ্ন করেছিলাম, কারণ হচ্ছে যে ডেফিনেটলি এটা বিশাল ক্ষতি করেছে প্রকৃতির মধ্যে, এটা কিন্তু তাদেরও মানে কোনো একটা জায়গা করে দেওয়া উচিত, যেটা হচ্ছে যে এটা হয়তোবা গ্যাপ থাকতে পারে, যেমন হচ্ছে কোনো একটা মানে যে এলাকায় মানে হয়তোবা কয়েক একরের মধ্যে হয়তোবা এই ধরনের বুঝতে পেরেছেন খানিকটা প্রকৃতির জন্য ক্ষতিকারক গাছ হয়তোবা আছে, এবং কিন্তু ওই গাছগুলা কাছাকাছি একটা জায়গায় মাঝখানে একটা গ্যাপ দিয়ে দেওয়া যেতে পারে, যাতে অন্যান্য গাছগুলোকে আসলে ক্ষতি না করে, হয়তোবা মানে 50-60 ফিট 100 ফিট 150 ফিট, মানে এটা বাইরে অনেক সময় করা হয়ে থাকে, যদিও বাইরে এটা করা হয়ে থাকে যাতে আগুন যাতে স্প্রেড না করে। তার কারণ হচ্ছে যে মানে যার ভ্যালু নাই তাকেই যে আমরা থাকে না যে মানে আহ এই পৃথিবীতে মানে যে থাকার কোনো অধিকার নেই, এটা আসলে শুধু জীববৈচিত্র্য না, এটা একদম বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, এইখান থেকে আমাদের বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। বাট এটা ইন্ডিভিজুয়াল জায়গায় এটা ভিন্ন হতে পারে, মানে যে হয়তোবা বুঝতে পারছেন, বাট কিছু জায়গা আমাদের তাদেরকেও দিতে হবে, কারণ আমাদের সোসাইটি শুধু সবলদের না। যেমন হচ্ছে আমাদের ঢাকা শহর যেমন সবল পুরুষ লোক এবং কদাকচ্ছিত কিছু নারীদের ফুটপাতে দেখা যায় আর কি হাঁটতে, এখানে বয়স্ক লোক, শিশু, মানে যে বিশেষ নিড যাদের আছে এদের কারো পক্ষে আসলে এই শহরের ঢাকা শহরের রাস্তায় হাঁটা সম্ভব না। এই যে ভয়ঙ্কর আরবান প্ল্যানিং গুলো সবই হচ্ছে হোস্টাইল আরবান প্ল্যানিং। ফলে আমাদের আসলে বিভিন্ন জায়গায় যে প্রাণ প্রকৃতি নিয়ে যে অবস্থানগুলো এবং এই যে ইউটিলিটেরিয়ান অ্যাঙ্গেল থেকে দেখা আর কি, আমার মনে হয় এখান থেকে খানিকটা বের হয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার ধারণা রাজীবের চিন্তার মধ্যে এই ধরনের সিট ছিল যে যেটা যে শুধু এই অ্যাঙ্গেল থেকে দেখা না, সবকিছুকে তার ইউটিলিটির অথবা উপযোগের আন্ডার দেখা না, তাকে যে বুঝতে পেরেছেন অনিট সরণ একদম ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, যেমনটা প্রাণের একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, সে কর্মদক্ষ হোক অকর্মদক্ষ হোক তার মেধা যেরকম হোক, সবারই বুঝতে পারছেন বেঁচে থাকার অধিকার আছে এবং হচ্ছে প্রাণের অধিকার আছে। এবং আমি তো প্রায় সময় মনে করি এই প্রাণের অধিকার শুধু যে শুধু মানুষ এবং প্রাণী না,
মানে গাছপালারও ইকুয়ালি আছে এবং আমাদের আসলে মোর মানে যে মানে অ্যাকোমোডেটিং সোসাইটি করতে হলে সেটা এদেরকে একদম বিশেষ বিবেচনায় নেওয়া উচিত আর কি এটা। তো এই আর কি যে মানে এটা আমাদের জন্য একটা বড় লস হয়ে গেছে সেটা হচ্ছে যে ওই যে রাজীবের মৃত্যু আর কি। তা না হলে আমি ওই যে আমরা প্রায় সময় আলাপ করি যে আমরা যে এখন যে উপনিবেশনের যে তৎপরতা চালাচ্ছি আর কি, মানে যে সেই তৎপরতা মানে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবং গুরুত্বপূর্ণ অংশই ছিল এই পাজেল, সেটা হচ্ছে রাজীব আর কি। এটা দুর্দান্ত একটা মানে যে মানে কাজ হতো সে আজকে এখন মানে থাকলে, এবং আমি নিশ্চিত সে অনেক গুরুত্বপূর্ণ মানে কন্ট্রিবিউশন থাকতো সেই জায়গা থেকে আর কি যে আমরা তো সবসময় রাজীবকে মিস করব। পাশাপাশি আমার আলাপটা শেষ করার আগে একটু বিষয় কি বলে রাখি, সেটা হচ্ছে যে যে বইটা আমরা দেখলাম আর কি প্রচ্ছদে আর কি, যে এই বইটা বের হলে আমাদের বিশ্বাস আমরা হয়তো একটা মোর কংক্রিট মানে যে তার লেখাগুলা নিয়ে আমরা হয়তো একটা মানে আলোচনা অনুষ্ঠান একদিন হয়তো করবো আর কি। এবং ওই যে বইয়ের কনটেন্টটাতে আমি জানি না অরুণিম হয়তো বা ভালো বলতে পারবে অথবা আরাফাত, সেটা হচ্ছে যে ওই কিসের মানে সেটা হচ্ছে যে রাজীবের যে বোধিচিত্রের যে কয়েকটা আলাপ ছিল ওই আলাপগুলা কিন্তু একদম নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে, এবং এই নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকার কারণে যেটা হচ্ছে যে এইগুলা কিন্তু ট্রান্সক্রিপ্ট যদি সম্ভব হয়, যদি না সংযোজন করা হয়ে থাকে সেগুলো আসলে সংযোজন হতে পারে আর কি, যে এখানে এটা স্যার একটা ওগুলো বিষয়। ওগুলো গেছে স্যার, ওগুলো প্রত্যেকটাই গেছে। এইটা একটা দুর্দান্ত মানে কাজ হচ্ছে। আর পাশাপাশি একটু প্রস্তুত নিয়ে একটা বিষয় বলে রাখি আর কি, প্রস্তুতে আর কি যে ওই যে মানে চিন্তা ও চিত্তের যে বিউপনিবেশন দুর্দান্ত নাম হয়েছে, মানে দুর্দান্ত মানে এটা। এবং এই নামটা আমি দেখলাম যে রিপিট হয়েছে একবার উপরে নর্মাল কিসের মধ্যে লেখা অ্যালফাবেটে, টিচার বা হ্যান্ড লেটারিং এ। আমার মনে হয় হ্যান্ড লেটারিং টাই সাদা করে দেওয়া যেতে পারে কালো থেকে, এবং নিচে বসে আছেন সমাজ, বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র প্রসঙ্গ, ফলে দুবার রিপিট করার দরকার নাই। বাট ওই যে মানে বইয়ের নাম আমি জানি না যার মাথা থেকেই আসুক না কেন আর কি, এটা দুর্দান্ত নাম হয়েছে আর কি আমার কাছে মনে হয়। তো আবারও আর কি যে ওই মানে আমরা তো আমাদের স্মৃতিতে মানে সবসময় শুধু যে মশিউর রহমান বুঝেছেন স্মৃতিতেই থাকছে তা না, আমরা একদম তার চিন্তা ভাবনা সবসময় থাকে না যে আমাদের কাজের মধ্যে তার একটা সম্মিলন ঘটায়। এবং পাশাপাশি আমার মনে আছে আমরা যে সময় ওই যে নয়া রাষ্ট্রকল্প নিয়ে কাজ করছিলাম তখন সেখানেও তার নামটা আমরা যুক্ত করেছি, কারণ আমরা জানি যে সেটা হচ্ছে যে রাজীব যদি এখন থাকতো ডেফিনেটলি সেইটার সাথে যুক্তই হতো এবং হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কন্ট্রিবিউশনও থাকতো। ফলে ফলে যে রাজীব যে মানে যে হয়তোবা এই পৃথিবী থেকে প্রস্থান করলেও আসলে আমাদের কাছে হয়তো ভাবাদর্শ জায়গা থেকে ওই অর্থে আসলে প্রস্থান করেনি, এখনো আছে। এবং আমার ধারণা তার কাজগুলো যদি সামনে নিয়ে আসা যায় আরো দীর্ঘকালীন মানে যে সে আমাদের মানে যে সমাজ এবং হচ্ছে যে পরবর্তী প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখার একটা সুযোগ তৈরি হবে আর কি। তো এটা বলে আর কি আমি আমার আলাপটা শেষ করছি, ধন্যবাদ।